গুড আফটারনুন সবাইকে। কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা একটি ছোট গল্প পড়ব। ছোট গল্পটির নাম দেখো বোর্ডে দেয়া আছে, রেইনকোট। লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। আমরা লেখকের নামের ব্যাপারে সবসময় সতর্ক থাকব। আখতারুজ্জামান ইলিয়াস নামটা বেশ কঠিন, বানানের ক্ষেত্রেও কঠিন, তাই আমরা সবসময় মনোযোগী হব লেখকের নামের দিকে। তাহলে আজকে আমরা কি পড়ব? আজকে আমরা রেইনকোট গল্প পড়ব। লিখেছেন কে? আখতারুজ্জামান ইলিয়াস। গল্প শুরুর আগে আমরা লেখক সম্পর্কে দু চারটি কথা জেনে নেব। বাংলা কথা সাহিত্যের এক অনন্য সাধারণ প্রতিভার নাম হলো আখতারুজ্জামান ইলিয়াস। তিনি 1943 সালে জন্মগ্রহণ করেন এবং 1997 সালে মৃত্যুবরণ করেন। তার লেখার মধ্যে আমরা যে বিষয়গুলো দেখতে পাই সেগুলো হলো সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র, শোষণ, বঞ্চনা প্রভৃতি নানা বিষয়। তিনি কখনো সাহিত্যের যে সংখ্যা বাড়ানো সেদিকে কখনো মনোযোগী ছিলেন না। তিনি সবসময় লেখার গুণগত মানের দিকে নজর দিতেন। এ কারণে আমরা তার খুব বেশি রচিত সাহিত্য পাইনি। আমরা মোট তার 5টি গল্প গ্রন্থ পাই, একটি প্রবন্ধ সংকলন পাই এবং 2টি বিখ্যাত উপন্যাস পাই। তার 5টি যে গল্প গ্রন্থ রয়েছে সেগুলোর নাম হচ্ছে খোয়ারি, দোঝকের ওম, দুধে ভাতে উৎপাত, অন্য ঘরে অন্য স্বরে, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। আমরা আজকে যে রেইনকোট গল্পটি পড়ব সেটি তার বিখ্যাত গল্পগ্রন্থ জাল স্বপ্ন, স্বপ্নের জাল থেকে নেওয়া হয়েছে। আর তার যে বিখ্যাত 2টি উপন্যাস আছে সে দুটির নাম হলো চিলে কোঠার সেপাই এবং খোয়াবনামা। আমরা এখানে যে রেইনকোট গল্পটি পড়ব, মূলত এই গল্পটির প্রেক্ষাপট হচ্ছে মুক্তিযুদ্ধ। হ্যাঁ, তাই এখানে রেইনকোট যে শব্দটি আছে এটির একটা প্রতীকী ব্যঞ্জনা আছে। আমরা যখন গল্পটি পড়ব তখন এই রেইনকোটের যে তাৎপর্য সেটা আমরা বুঝতে পারবো। কিন্তু খুব সংক্ষিপ্ত করে যেটা বলা যায় সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে আমাদের ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে যে দেশপ্রেম, সাহস, উষ্ণতা সঞ্চারিত হয় তারই এক ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই রেইনকোট গল্পে। এই হচ্ছে ছোট করে লেখক এবং ছোট করে রেইনকোট গল্পের যে তাৎপর্য সেটা বলা। তো এখন আমরা আগে লেখক পরিচিতিতে চলে যাব, তারপরে আমরা সরাসরি গল্পে চলে যাব। তো সবাই আমরা বই বের করব। বই বের করে আমরা প্রথমেই খেয়াল করব কি লেখক পরিচিতি। আখতারুজ্জামান ইলিয়াস বাংলা কথা সাহিত্যের এক অনন্য সাধারণ প্রতিভার নাম। 1943 সালের 12ই ফেব্রুয়ারি তিনি গাইবান্ধার গটিয়া গ্রামে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। আন্ডারলাইন। এর আগে আমরা যে প্রতিদান পড়েছিলাম জসিমউদ্দিনের, তিনিও কিন্তু তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তাম্বলখানা গ্রামে। তার পিতৃনিবাস বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত নারলী গ্রামে। তার পিতার নাম বি.এম. ইলিয়াস ও মাতার নাম মরিয়ম ইলিয়াস। তার পিতৃদত্ত নাম আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। প্রথমে বগুড়ায় ও পরে ঢাকায় তার শিক্ষা জীবন অতিবাহিত হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি ছিলেন সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক। বাংলাদেশের কথা সাহিত্যে আখতারুজ্জামান ইলিয়াস এক অগ্রগণ্য ব্যক্তিত্ব। তিনি লেখার সংখ্যা বৃদ্ধির উপর কখনো জোর দেননি, বরং গুরুত্ব দিয়েছেন লেখার গুণগত মানের উপর। জীবন ও জগৎকে তিনি পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টি দিয়ে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র, শোষণ, বঞ্চনা প্রভৃতি বিষয়কে তিনি তার লেখার অন্তর্ভুক্ত করেছেন। মানুষের জীবনকে সামগ্রিকভাবে অনুধাবন করতে চেয়েছেন এ সবকিছুর পরিপ্রেক্ষিতেই। মানুষের পরম সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রান্তসমূহ উন্মোচনেও তার রয়েছে গভীর দক্ষতা। তার 5টি ছোট গল্প গ্রন্থে সংকলিত আছে মোট 28টি গল্প। আন্ডারলাইন করব, তার 5টি গল্প গ্রন্থ এবং এর মধ্যে আছে মাত্র 28টি গল্প। এছাড়া রয়েছে 2টি উপন্যাস, একটি প্রবন্ধ সংকলন।
তার গল্প গ্রন্থের নাম অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধে ভাতে উৎপাত, দোচখের ওম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, সবগুলোই আন্ডারলাইন করবে। আর উপন্যাস দুটি হলো চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা, আন্ডারলাইন। 1997 সালে 4 জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে আমি বলেছিলাম যে তিনি জন্মগ্রহণ করেন কবে, 1943 সালে, এবং মৃত্যুবরণ করেন 1997 সালে। এই দুটো আন্ডারলাইন করে রাখবে। এখন আমরা চলে যাব গল্পে। ভোর রাত থেকে বৃষ্টি, আহা বৃষ্টির ঝমঝম বোল। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, কারণ শনিতে 7, মঙ্গলে 3, আন্ডারলাইন করবে শনিতে 7, মঙ্গলে 3। আগেকার যে আমাদের বয়স্ক মানুষেরা ছিল তাদের মুখে মুখে কিছু প্রবাদ থাকতো। এর মধ্যে একটি হচ্ছে যে বৃষ্টির সময় যদি সেটা শনিবার শুরু হয় তাহলে সেটা 7 দিন পর্যন্ত স্থায়ী হয়, আর যদি মঙ্গলবার শুরু হয় বৃষ্টি তাহলে সেটা কয়দিন, 3 দিন স্থায়ী হয়। তাহলে কি এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন। তাহলে যে দিনের গল্পটা বলা হচ্ছে বা যে দিনের কথা বলা হচ্ছে সেদিন ছিল মঙ্গলবার, কারণ মঙ্গলবার শুরু হলে বৃষ্টি থাকে 3 দিন। আর সব দিন দিন, আর শনি এবং মঙ্গলবার বাদ দিয়ে অন্য যে দিনগুলোতে বৃষ্টি হয় সেগুলোতে যেদিন বৃষ্টি শুরু হয় সেই দিনই শেষ হয়ে যায়, সেটার মেয়াদ হচ্ছে 1 দিন। এটা জেনারেল স্টেটমেন্ট। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে, যেমন মঙ্গলে ভোর রাতে হইলে শুরু, 3 দিন মেঘের গুরু গুরু, তারপর বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এবার চল। বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই, কিন্তু এখন ভুলে গেছে। যেটুকু মনে আছে, পুরো বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। অন্তত 3 দিন ফুটফাট বন্ধ। বাদলায় বন্দুক বারুদকে একটু জিরিয়ে নেবে না? এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। এখানে একজন বয়ান করছে যে বৃষ্টি হচ্ছে, এবং যেহেতু মঙ্গলবারে বৃষ্টি শুরু হয়েছে এবং এটার মেয়াদ 3 দিন, তাই এই 3 দিন ফুটফাট মানে পাকিস্তানি হানাদার বাহিনীরা যে বাঙালিদের উপর অত্যাচার করছে, গুলিবর্ষণ করছে, এগুলো সব ধরনের অত্যাচার 3 দিন বন্ধ থাকবে, যেহেতু অবিরাম বৃষ্টি হচ্ছে। এই কথাগুলো এতক্ষণ ধরে বর্ণনা করছিলেন আমাদের যে কথক নুরুল হুদা। এই নুরুল হুদার জবানিতেই আমরা অধিকাংশ এই গল্পের অধিকাংশ ঘটনার বর্ণনা পাবো। তাহলে এই কথাগুলো কে বলছিল? নুরুল হুদা। তার হলো কই, ম্যান প্রপোজেস। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল কড়ানাড়া শেষ হেমন্তের শীত শীত পর্দা ছিঁড়ে ফালা ফালা করে ফেললো, সব ভেস্তে দিল। মিলিটারি আজ তার ঘরে, আল্লাহ গো, আল্লাহ হুম্মা আন্তা সুবাহানকা ইন্নি কুনতু মিনাস জালিমিন। পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে। রাস্তায় বেরোলে 5 কালেমা সব সময় রেডি রাখে ঠোঁটের উপর। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে, তবু একটা না একটা ভুল হয়েই যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল। এখন নুরুল হুদা তো ভাবছিল যেহেতু 3 দিন বৃষ্টি হচ্ছে কেউ কোনো ঝামেলা করবে না, কিন্তু এর মধ্যেই তার যে ইচ্ছা, সেই ইচ্ছার মধ্যে ছাই ঢেলে দেয় কেউ একজন, কলিং বল তার দরজায় কেউ কড়া নাড়ে, এবং হুট করে তার মনে হয় যে এই বাদলায় কে আসবে, মিলিটারি নয় তো আবার। মিলিটারিকে সে প্রচুর ভয় পায়। আমি বলেছিলাম যে নুরুল হুদা ভীতু প্রকৃতির মানুষ, তো এই মিলিটারিদের হাত থেকে বাঁচার জন্য সে কি না করেছে। সে সূরা মুখস্থ করেছে, 5 কালেমা মুখস্থ করেছে, কিন্তু তারপরও দেখা যায় কোথাও না কোথাও গিয়ে টেনশনের কারণে তার ভুল হয়ে যায়। যেমন যখন সে সূরা পড়ে তখন সে মাথায় টুপিটা দিতে ভুলে যায়। দুটো ছিটকিনি, একটা খিল এবং কাঠের ডাসা খুলে দরজায় কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে প্রিন্সিপালের পিয়ন। যেহেতু এখানে প্রিন্সিপালের প্রসঙ্গ আছে, তাই আমরা যে নুরুল হুদাকে পাচ্ছি, মানে যে বর্ণনা করছে যার বাড়িতে প্রিন্সিপালের পিয়ন এসেছে, তাহলে আমরা ধরে নিচ্ছি সে হচ্ছে একজন লেকচারার। হ্যাঁ, তাহলে নুরুল হুদা হচ্ছে একটি কলেজে চাকরি করে। আলহামদুলিল্লাহ মিলিটারি নয়। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে, কিন্তু লোকটা চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে সারনে সালাম দিয়া।
বলেই ভাঙাচোরা গালের খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে, তলব কিয়া আভি জানে হোগা। তো আমাদের নুরুল হুদা দরজা খুলে দেখতে পান যে কে এসেছে, প্রিন্সিপালের পিয়ন। তখন সে হাত ছেড়ে বাঁচে যে যাক, মিলিটারি নয়, প্রিন্সিপালের পিয়ন এসেছে, এবং মনে মনে ভীষণ রকমের খুশি হয় এবং খুশি হয়ে তার ইচ্ছে হয় যে পিয়নের গালে একটা চুমু খেতে। কিন্তু যাই হোক, এই সবকিছু বাদ দিয়ে হুট করে পিয়ন বলে যে প্রিন্সিপাল খুব দ্রুত তাকে যেতে বলেছে, স্যারনে সালাম দিয়া মানে কি, তাকে দেখা করতে যেতে বলেছে। এই খবরটা দেওয়ার জন্যই মূলত প্রিন্সিপালের পিয়ন নুরুল হুদার বাড়িতে এসেছে। কি ব্যাপার, বেশি কথা বলার সময় নেই। কলেজের দেয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে, মানে मिस्क्रियन लोग इलेक्ट्रिक ट्रांसफार्मर तोड़ दिया और वापस जाने का टाइम प्रिंसिपल साहेब का कोठी में ग्रेनेड फेंका, गेट तोड़ दिया। ভয়াবহ কাণ্ড। ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেয়াল ঘেঁষে, দেয়ালের পর বাগান, টেনিস লন, তারপর কলেজ দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁদিকে প্রিন্সিপালের কোয়ার্টার, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প। কলেজের জিমনেশিয়ামে এখন মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। সামনের দেয়ালের বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে, সে জানতে চায়। ক্যাসে? প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে? ও আপ হি কর সকতা, মানে সেই বা বলবে কি করে? পিয়ন কি তাকে মিসক্রিয়ানদের লোক ভাবে নাকি? তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসাক মিয়া বঠিয়ে চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগেগা নেহি। नाश्तार आमंत्रण फिरिए दिए इसाक बोले, अब्दुल सत्तार मिधार का घर जाने होगा, अब अभी आइए। एक कर्नल साहब पहुंच गया और सब प्रोफेसर को इत्तला दिया, फौरन आइए। কথা প্রসঙ্গে আমাদের যে নুরুল হুদা, সে পিয়ন ইসাক মিয়ার কাছ থেকে জানতে পারে, এখানে দেখো পিয়নের নাম দেয়া আছে ইসাক মিয়া। ইসাক মিয়ার কাছ থেকে জানতে পারে যে মিসক্রিয়েন্ট মানে দুষ্কৃতিকারী, এখানে দুষ্কৃতিকারী বলতে মূলত মুক্তিযোদ্ধাদের বলা হচ্ছে। তারা কি করে? তারা হলো আমাদের যে প্রিন্সিপাল ছিল সেই প্রিন্সিপালের বাড়ির দিকে অ্যাটাক করে এবং ইলেকট্রিক ট্রান্সফরমার ভেঙে দিয়ে যায় বা সেটা নষ্ট করে দিয়ে যায়। এখন এটা যখন আমাদের নুরুল হুদা শোনে, তখন তার তো বিশাল রকমের সে একটা হোঁচট খেয়ে যায়। কারণ ইলেকট্রিক ট্রান্সফরমিটার হচ্ছে কলেজের বাইরে বা কলেজের সামনে, সেটা যখন তারা ভেঙে দিয়েছে সেটা কোনো ব্যাপার না, কিন্তু যখন তারা প্রিন্সিপালের বাড়ির দিকে গ্রেনেড ছুড়েছে, এই ব্যাপারটা তার কাছে বেশ একটা অদ্ভুত ব্যাপার বলে মনে হয়। কারণ সেই যে কলেজের সামনের দেয়াল, তারপরে আছে হলো দেয়ালের পরে বাগান, বাগানের পর টেনিস লন, তারপরে কলেজের দালান, তারপরে হচ্ছে ফুটবল ক্রিকেট খেলার মাঠ, তারপরে গিয়ে হচ্ছে প্রিন্সিপালের কোয়ার্টার। বেশ দূর। তো এত দূর গিয়ে মিসক্রিয়েন্টকারীরা বা দুষ্কৃতিকারীরা যে আমাদের প্রিন্সিপালের বাড়ির সামনে গ্রেনেড ছুড়ে, এবং এটা হচ্ছে এক ধরনের পাশেই যেহেতু মিলিটারি ক্যাম্প ছিল, তাদেরকেও অ্যাটাক করাকে বোঝায়। তো এটা শুনে আমাদের নুরুল হুদা বেশ আশ্চর্যই হয়ে যায়। এরপরে ইসাক মিয়া আরো একটি খবর দিয়ে যায় যে তার বসার কোনো সময় এখানে নেই। নুরুল হুদা তাকে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু ইসাক মিয়া বলে যে এখান থেকে তাকে কোথায় যেতে হবে? আব্দুল সত্তার মৃধার ঘর, সে আরেকজন প্রফেসর, তার বাড়িতে যেতে হবে এবং একে একে তার যে হুকুম এসেছে তার উপরে যে সব শিক্ষকদের খবর দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে কলেজে কর্নেল এসেছে। কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা, এবং তাকেও ন্যস্ত করে ইসাক বেরিয়ে যায়। রাস্তায় ঘর ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফি প্রফেসরের বাড়ির দিকে। এই যে আব্দুল সত্তার মৃধা যে আমরা নামটা পাচ্ছি, তিনি হচ্ছেন কি জিওগ্রাফির প্রফেসর। ইসাক নিজেই এখন মিলিটারি কর্নেল বললেও চলে। তবে ভোরবেলা কলেজের ভিতরে কর্নেল খোঁজ চলে আসায় সে হয়তো ডোমেটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে, আরো নিচেও নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল।
মিলিটারির প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়ে দিয়েছে। আন্ডারলাইন, আমাদের ইসাক মিয়া যে পিয়ন, তার বেশ দাপট, বেশ ক্ষমতা কলেজের মধ্যে। হ্যাঁ, তো সে কি করেছে, এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়ে দিয়েছে। কোন কালে দাদা না পর্দাদার ভাইরার মামুনা কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খানসামা ছিল, সেই সুবাদে দিনরাত সে এখন উর্দু বলে। আন্ডারলাইন করব, ইসাক মিয়ার যে আমরা এর আগে তার যে সংলাপগুলো পড়েছি সেখানে তার কোনো কিন্তু বাংলা সংলাপ ছিল না, সবগুলোই উর্দুতে ছিল। এবং সেটা শুরু করে কবে থেকে, এপ্রিলের শুরু থেকে। তাহলে আমরা যে সময়কার বর্ণনাটা পড়ছি, বৃষ্টি যে সময় হচ্ছিল, তখন দেখা যাচ্ছে যে এপ্রিল মে এই সময়কার একটা ঘটনা। যেতেই হবে, অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার। বইয়ের এসব সোহাগের কথা শুনলে কি তা চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে? এর উপর কলেজে কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহ জানে। তাহলে কি হলো, যেহেতু তাকে ইসাক মিয়া বলেছে যে স্যার দ্রুত যেতে বলেছে, তাহলে সে এখন কলেজে যেতে বাধ্য। কিন্তু এর মধ্যেই তার বউয়ের নাম হচ্ছে আসমা, এটা আমরা পরে গিয়ে পাবো। আসমা তাকে বলে যে যেতেই হবে, এই বৃষ্টিতে ভিজলে তো তোমার আবার হাঁপানিটা বেড়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আমাদের নুরুল হুদার মনে হচ্ছে যে বউয়ের এসব সোহাগী কথা শোনার সময় এখন নেই। কারণ প্রিন্সিপাল যে ধমক দিবে, না গেলে যে ধমক দিবে, সেই ধমকের ভাত তো আসমা নিবে না। আবার তার উপর কি হয়েছে, তার উপর এসেছে হলো আমাদের কর্নেল সাহেব। হ্যাঁ, যেহেতু কর্নেল এসেছে, সেটা তাকে যেতেই হবে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া দরুদ পড়ছে, সময় নাই অসময় নাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। আন্ডারলাইন করবে এটা। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা। আন্ডারলাইন। এই কথাটা কে বলে? এই কথাটা বলে হচ্ছে প্রিন্সিপাল। পাকিস্তানের পাকসাফ শরীরটাকে নীরব করতে হলে এসব কাটা উপড়াতে হবে। তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে, গ্রামে গঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নাই। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটা তার মানবে না? আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের তবা সাবঅর্ডিনেটের জন্য এতটুকু করবে না? বিভিন্ন চিন্তা এখন নুরুল হুদার মাঝে আসছে। যেহেতু কর্নেল এসেছে, কলেজে এত বড় একটা বিপদ হয়েছে, দুষ্কৃতিকারীরা ট্রান্সফরমার ভেঙে দিয়েছে, তারপরে প্রিন্সিপালের বাড়ির দিকে, কোয়ার্টারের দিকে গ্রেনেড ছুড়েছে, এই সব কিছু মিলিয়ে নুরুল হুদার মনে হচ্ছে যে আর মনে হয় সে বাঁচবে না, তাকে মিলিটারিরা কি করবে, গুলি করে মেরে ফেলবে। এখন তার যেটা মনে হচ্ছে যে যদি তাকে মেরেই ফেলে, গুলি করে, তাহলে নুরুল হুদা প্রিন্সিপালের কাছে অনুরোধ করবে যেন তাকে গুলিটা সরাসরি কপালে করা হয়, অন্য কোনো জায়গায় করা যেন না হয়। অন্য কোনো জায়গায় করলে কষ্টটা বেশি হবে, আর কপালে করলে সে ডিরেক্ট মরে যাবে, কষ্টটা এতে কম হবে। আর সে ভাবছে যে তার কথা তো অন্তত প্রিন্সিপালের একটু হলেও শোনা উচিত, কারণ সে তো প্রিন্সিপাল হচ্ছে মিলিটারিদের সাহায্য করছে, মিলিটারিদের সে বুদ্ধি দিয়েছে, যদি তোমরা পাকিস্তানকে স্বাধীন করতে চাও তাহলে প্রত্যেকটা স্কুল কলেজ থেকে শহীদ মিনার তোমাদেরকে ভেঙে ফেলতে হবে। এবং মিলিটারিরা প্রিন্সিপালের সে কথাও রাখে, এবং প্রিন্সিপালের নাম এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে আফাজ আহমেদ। হ্যাঁ, তো যেহেতু হচ্ছে মিলিটারিরা ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনছে, তো যদি আমাদের নুরুল হুদার হয়ে প্রিন্সিপাল এতটুকু অনুরোধ মিলিটারিদের করে, তাহলে মিলিটারিদের সেটা একটু হলেও শোনা উচিত। এই সবই ভাবছে আমাদের নুরুল হুদা। তখনও সে কিন্তু বাসায় বের হয়নি। হ্যাঁ, প্যান্টের ভিতর পা গলিয়ে দিতে দিতে সে শোনে রান্নাঘর থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল, কখন কি হয়।
এসব কথা এখন বলার দরকার কি? রেডিও টেলিভিশন হরদম বলছে সিচুয়েশন নরমাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়েন্টরা সব খতম, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়, আওয়ার আলটিমেট এইম রিমেইনস দ্য সেম, দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। সবই তো নর্মাল হয়ে আসছে। বাঙালি ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা বলে কেন? আসমাকে নিয়ে আর পারা যায় না। এই যে এখানে আমরা আসমা নামটা পাচ্ছি, নুরুল হুদার স্ত্রীর নাম। আমরা জানি, বারবার বলছি যে যেহেতু নুরুল হুদা খুব ভীতু প্রকৃতির মানুষ, তাই সে তার মনে কোনো ধরনের ভয়কে প্রশ্রয় দিতে চায় না। তো যখন আসমা বলল যে তাড়াতাড়ি চলে এসো, মিরপুরের ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল, তখন নুরুল হুদার মনে হয় যে বের হচ্ছি এখন, এসব কথা বলার তো কোনো মানে নেই। মানে সে চাচ্ছিল না নিজেকে দমিয়ে রাখতে, চাচ্ছিল না যে তার মধ্যে সেই ভয়টা, সেই চিন্তাটা, দুশ্চিন্তাটা তার মধ্যে আবার আসুক। হ্যাঁ, তাই নিজেকে সে সান্ত্বনা দিচ্ছিল যে সিচুয়েশন তো সবকিছুই নর্মাল আছে, তাহলে আসমা কেন এগুলো বলতে যাচ্ছে? এই বৃষ্টিতে শুধু ছাতায় কুলোবে না গো। বউয়ের আরেক দফা সোয়াগ শোনা গেল, তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। এই যে এখানে মিন্টু নামটা আমরা পাচ্ছি, সে হচ্ছে আমাদের আসমার হলো ছোট ভাই। এবং এই মিন্টুর রেইনকোটের নাম দিয়েই কিন্তু এই রেইনকোট গল্পটির নাম, এবং সে ছিল একজন মুক্তিযোদ্ধা। আবার মিন্টু, বউয়ের এই ভাইটার জন্য তাকে এক্সট্রা তটস্থ হয়ে থাকতে হয় বাড়ি থেকে। হ্যাঁ, তার মগবাজারে সেই 2 কামরার ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল জুনের 23 তারিখে। আন্ডারলাইন, আমাদের মিন্টু মুক্তিযুদ্ধে যায় জুন মাসের 23 তারিখে। কোথা থেকে? মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। যেহেতু মিন্টু চলে গিয়েছে তার মগবাজারের বাড়ি থেকে, তাই আশেপাশের মানুষরা যারা মিন্টুকে চেনে, নুরুল হুদাকে চিনে, তারা যদি নুরুল হুদাকে জিজ্ঞেস করে যে কোথায় গেল ভাই বা শ্যালক, তখন সে কি উত্তর দিবে? এই ভয়ে সে কি করলো? জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। বলা যায় না ওখানে যদি কেউ কিছু আঁচ করে থাকে। ও চলে যাবার 3 দিন পরেই পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করেছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না? বাস, এই শুনেই সে বাড়ি বদলানোর জন্য লেগে গেল হন্যে হয়ে। মিলিটারি লাগার পর থেকে তো এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো। আন্ডারলাইন করবে যে মিন্টু চলে যাওয়ার পর এই অবধি নুরুল হুদা 4 বার বাড়ি বদল করেছে। এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল, বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার ঢিপ ঢিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে। নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে, কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকে দূরেই বলা যায়। ভেবেছিল নতুন এলাকা, পূব দিকে জানালা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত। তা কি বিপদ, এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেন গানওয়ালা ছোকরার দল। এদিককার মানুষের চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এর উপর বউ যদি মিন্টুর কথা তোলে, তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যিখানে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে তার বউও। কিসিঞ্জার সাহেব বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়ি ঘর, গ্রাম, হাট বাজার জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নেই। এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার। না, এ ধরনের ভাবনা ধারের কাছেও ঘেঁচতে দেওয়াও ঠিক নয়। নিজের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি সোফা সেট, ফ্যান, খাট পালং সব চালান পাঠায়। তো যাই হোক, মিন্টু প্রসঙ্গে এত কথা আসলো যখন আসমা তাকে মিন্টুর রেইনকোটটা পরতে বলে। তখন সে মিন্টু সম্পর্কে, মিন্টুর জন্য তার জীবনের কি কি পরিবর্তন এসেছে, কি কি বিপদ আপদ ফেস করতে হয়েছে, কি কি পরিস্থিতির মধ্য দিয়ে তারা যাচ্ছে, এই সবকিছুর একটা ছোট্ট বর্ণনা এখানে আমরা পাই। দেখি তো ফিট করে কিনা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোট চড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো, ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমা ঠিক হচ্ছে? ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না। এই কথাগুলো আসমা বলে। এখানেই আসমা শেষ নয়, রেইনকোটের সঙ্গেকার টুপিটা এনে চড়িয়ে দেয় কার মাথায়? নুরুল হুদার মাথায়।
আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের মেয়ে সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে। মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্রশস্ত্র হাতে? এর মানে পিছে পিছে ঢুকছে মিলিটারি। তার মানে না, দরজায় ছিটকিনি ও খিল সব বন্ধ। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয় আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তি বাহিনী, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে নুরুল হুদার যে 2.5 বছরের মেয়ে এবং 5 বছরের ছেলে আছে, তারাও জানে যে মিন্টু কোথায় গিয়েছে। মিন্টু গিয়েছে মুক্তিযুদ্ধে। তো তার সকল ধরনের ব্যবহৃত পোশাক আশাক মানে সবকিছুর মধ্যেই তার একটা মুক্তিযুদ্ধ, মুক্তি বাহিনীর একটা গন্ধ পায়। তো তারা ধরে নিয়েছে যে যাদের আমাদের যে মিন্টু যা কিছু আছে সবই হলো মুক্তি বাহিনী থেকে দেয়া। এবং যখন নুরুল হুদা এই রেনকোটটা পরে, তখন তার ছেলে বলেই ফেলে যে যেহেতু ছোট মামার মতো বাবাকে দেখাচ্ছে এবং বাবা মুক্তিযোদ্ধা মিন্টুর রেনকোটটি পরেছে, তাই বাবাও হলো মুক্তি বাহিনী। এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভেবাচাকা খায়। না, খামাখা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারির কি আর বিবেচনা বোধ নাই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ঠিকই বলে, শোনেন, মিলিটারি যাদের ধরে মিছে মিছে ধরে না। সাব সার্ভিস অ্যাক্টিভিটিস এর সঙ্গে তারা সামহাউ অর আদার ইনভলভড। তা সে বাবু এসব থেকে শত হাত দূরে। শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে দেশের ভেতরে দমাদম মিলিটারি মারে, তাতে তার দুলাভাইয়ের দোষটা কোথায়? এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরের বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখনো এসব নিয়ে টু শব্দটি করেছে? কলেজের দেয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, ক্লাস ক্লাস সব বন্ধ। ছেলেরা কেউ আসে না। মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে। সে তো রোজ টাইমলি যায়। স্টাফ রুমে কলিগরা ফিস করে, কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারির লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গেছে। কই, সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না। এসব কথা শুরু হলেই আলগোছে উঠে সে চলে যায় প্রিন্সিপালের কামরায়। ডক্টর আফাজ আহমেদের খ্যাসখ্যাসে গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টদের আশু ও অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘষে না। উর্দু প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে, আন্ডারলাইন করবে। তাহলে কি হলো যে সে নিজেকেই নিজের সান্ত্বনা দেয় যে তাকে মুক্তিবাহিনীর মতো কেন লাগবে। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সে রেনকোট পরেছে, এবং বৃষ্টিতে রেনকোট পরা খুবই একটা নর্মাল ব্যাপার। এবং তখন সে নিজেকে আরো এভাবে সান্ত্বনা দেয় যে ডক্টর আফাজ আহমেদ মানে প্রিন্সিপাল বলেছে যে মিলিটারি যাকে তাকে ধরে না, যাদের মধ্যে মুক্তিবাহিনীর সাথে যাদের সংযোগ আছে, যারা এরকম তাদেরকেই ধরে। হ্যাঁ, আর নুরুল হুদাকে সন্দেহ করার আসলে কোনো কারণ নেই, কারণ নুরুল হুদা খুব নিরীহ একজন মানুষ। সে কলেজে যেসব গল্প হয় মুক্তিযুদ্ধ নিয়ে, এসে ওই গল্পে কখনো থাকে না। যখন অনেক টিচারই মুক্তিযুদ্ধকে সাপোর্ট করে, তারা তো কলেজে আসে না। অনেক ছাত্ররা মুক্তিযুদ্ধে চলে গিয়েছে। এই রকম যখন একটা কলেজের অবস্থা, তখন কিন্তু সে তো কিছুর পরেও প্রতিদিন টাইমলি কলেজে যায়। তারপরে কলিগরা যখন এইসব নিয়ে কথা বলে, সে তখন ডক্টর আফাসের রুমে চলে যায়, সেখানে গিয়ে দুষ্কৃতিকারী মানে মুক্তিযোদ্ধাদের নিন্দা শোনে। তারপরে হচ্ছে এর ভবিষ্যৎ কি সেটা নিয়ে শোনে। তো তার মতো একজন নিরীহ মানুষকে আসলে মুক্তিবাহিনী বলে সন্দেহ করার কিছু নেই। এটা এক ধরনের বোকামি ছাড়া আর কিছুই না। মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটে ঢোকার পর থেকে তার পা শিরশির করছে, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন। তো পিয়ন ইসাক ডেকে যাওয়ার পর থেকে তারপরে তার মনের মধ্যে সেই রেইনকোট পরা নিয়ে তার মনের মধ্যে যে ধরনের দোলাচল তৈরি হয়, সেটাই এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম। এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আসমা জোর করেই মিন্টুর রেইনকোটটা তার গায়ে পরিয়ে দেয়, যেটা কিনা মিন্টু ছিল একজন মুক্তিযোদ্ধা। এবং মুক্তিযোদ্ধা রেইনকোট পরার পর তাকে তার ছেলে মেয়েরা বলে যে বাবাকে মুক্তিবাহিনীর মতো লাগছে, ছোট মামার মতো লাগছে। তো এইসব
তার মনের ভিতর যে প্রতিক্রিয়া সৃষ্টি করে সেটাই এতক্ষণ আমরা পড়লাম। এখন সে বের হবে কোথায় যাওয়ার জন্য, কলেজের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো আজকে এই অবধি থাকবে, তোমরা এইটুকুই ভালো করে পড়বে। এর পরের ক্লাসে আমরা শুরু করব যে কলেজে যাওয়ার পথে তার সাথে কি কি হয়। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ।